রেপ দিয়ে দেখবেন আছে কিনা, দেখবেন দেখবেন একদম পাউডারের মতো। আমার হাতে যেটা লাগছে এটা পুরো পাউডার। দেখবেন আপনি বাইকটা চালাবেন অ্যান্ড চালানোর পরে জাস্ট হাতটা ছেড়ে দেবেন, দেখবেন যে বাইকটা কোনো দিকে টানছে কিনা। সো টাইটেল আর থাম্বনেল দেখে যেটা বুঝেছেন, ইয়েস, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমার পক্ষ থেকে আমি শেয়ার করব। যে পয়েন্টগুলো দেখে যদি আপনি বাইকটা কেনেন তাহলে ঠকার চান্সেস অনেক অংশেই কমে যাবে, যারা নতুন আছেন। আর যারা প্রো লেভেলে আছেন তাদের বিষয়ে আসলে আমি কিছু বলতে পারবো না। সেকেন্ড হ্যান্ড বাইক যেহেতু এখন অনেক চলছে, কারণ বাইকের প্রাইস বাড়ার কারণে সেকেন্ড হ্যান্ড বাইকের একটা ঝোঁক এখন বাংলাদেশে চলছে। যাই হোক, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ তানজিম ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার ভাইয়া তানজিম। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে 3টা প্রবলেমের কথা বলি। ফার্স্ট অফ অল, বাইক কেনার আগে সব থেকে বেশি যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হলো মিটার টেম্পারিং। বাইকের ওডো কোনোভাবে কমায় দেয় আর কি, ওকে। আর সেকেন্ড যে প্রবলেমটা সেটা হলো ইঞ্জিন ইস্যু। সেকেন্ড হ্যান্ড বাইক কারো অপরিচিতর কাছ থেকে যদি কেনা হয় তাহলে একটা ভয় কাজ করে যে ইঞ্জিনের নাকি কোনো কাজ করা আছে বা ইঞ্জিনের কোনো প্রবলেম আছে কিনা। বা অনেকে যারা না জেনে শুনে বুঝেই কিনে তারা হয়তোবা দেখে যে পরবর্তীতে কেনার পরে যে দেখে ইঞ্জিনের কাজ বাকি আছে, অ্যান্ড তারপরে বাইকার হিসাবে কতটা খারাপ লাগে সেটা আমি জানি। অ্যান্ড থার্ড যে প্রবলেমটা সেটা হলো অ্যাক্সিডেন্ট ইস্যু। যদিও এখনও যে BS6 বাইকগুলো আছে এফআই ইঞ্জিন, ওগুলো সেন্সর হিসেবে বোঝা যায় যে বাইকটা কতবার পড়েছিল বা কেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হিস্ট্রিটা বোঝা যায়। বাট কার্বোরেটর ইঞ্জিন মানে এই টাইপের যদি বাইক হয়ে থাকে তাহলে বোঝাটা একটু ডিফিকাল্ট। আমি টিপস অ্যান্ড ট্রিক্সটা দুইভাবে শেয়ার করব, ঠিক আছে। একটা হলো যারা মানে চিন্তা করছেন যে 10 থেকে 15,000 কিলো চলা বাইক আমি কিনবো, এইটা একটা ব্যাপার আছে। আর অনেকে আবার করে কি, একটু মানে পুরাতন বাইক কিনে, অ্যান্ড পুরাতন বাইক কেনার সময় হয়তো বা এই জিনিসগুলোর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো একটু ডিফারেন্ট হবে, ওকে। সো এখন আমি প্রথম যেই বিষয়টা আপনাদের সাথে নিয়ে কথা বলবো সেটা হলো যারা 10 থেকে 15,000 কিলো চলা বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য। অ্যান্ড আমি অলওয়েজ সাজেস্ট করি যে যারা এই টাইপের বাইক কিনতে যাচ্ছেন তাদের ডিসিশন সব থেকে বেস্ট, ওকে। এখন প্রথম কথা হচ্ছে বাইকটা দেখে নেবেন যে কত কিলো চলা, মানে আপনি মিটারে দেখবেন যে কত কিলো চলা, অ্যান্ড তারপর দেখার ট্রাই করবেন যে মানে এত কিলো চলা 10-15,000 কিলো চলা বাইক কিন্তু আপনার ইজিলি মনে করেন যে প্রবলেমগুলো ধরা যায়, ঠিক আছে। সো মিটার দেখে নেবেন, অ্যান্ড মিটার দেখে কিন্তু মনে করেন যে ওই 10-15,000 কিলো চলা বাইকে কিন্তু আপনার টায়ার দেখে আপনি বুঝতে পারবেন যে অরিজিনালি 10-15,000 কিলো চলা কি না, ঠিক আছে। এমন কথা হচ্ছে টায়ারটা দেখবেন যে সারফেসটা কতটুকু মানে দাগ, যেই বিটগুলো আছে এই দাগগুলা কতটুকু মানে ঘষা খেয়ে ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে। সামনের চাকা পিছনের চাকা দুইটাই দেখবেন তুলনামূলক পিছনের টায়ারের গ্রিপগুলো আছে এগুলা বেশি ক্ষয় হবে আর সামনেরটা একটু কম হবে। তো ওটা দেখে নেবেন, ঠিক আছে। তাইলে আপনি জিনিসটা বুঝবেন যে মিটার টেম্পারিং কতখানি হয়েছে। তো আসলে 10,000 বা 15,000 কিলোতে টায়ার চেঞ্জ করার কোনো অপশনই নেই। যদি চেঞ্জ করা থাকে বা বেশি যদি মানে মনে হয় যে বেশি ঘষা খেয়ে ক্ষয় হয়ে গেছে তাহলে বুঝবেন যে ওটা মিটার টেম্পারিং করা হয়েছে। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো দেখবেন যে বাইকের ডিস্ক কতটুকু, মানে যারা এক্সপিরিয়েন্সড, আরেকটা কথা বলিনি, যারা এক্সপিরিয়েন্স তাদের বিষয়টা আলাদা। বাট আপনারা যদি সেকেন্ড হ্যান্ড তাহলে আপনারা জিনিসটা একজনকে অভিজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে যাবেন, তাদের আসলে জিনিসগুলো বুঝতে পারবে। যেমন আমি যেটা বলছিলাম যে মিটার টেম্পারিং করা হয়েছে কি না এই জিনিসটা অনেকখানি আপনি বুঝতে পারবেন যদি আপনি ডিস্ক আর টায়ারটা দেখবেন যে আপনার ডিস্কের যে সারফেসটা এটা মানে কেমন স্মুথ বা মসৃণ। চালাতে বলার চেয়ে মানে আপনাদেরকে মানে প্র্যাকটিক্যালি যদি আমি দেখাই তাহলে মনে হয় একটু বেশি ভালো হবে। আর এই জন্যই মনে করেন যে বাইকটা থামায় একটু নিরিবিলি জায়গায় আসলাম, ওকে। সো এর পরের যে পয়েন্টটা হচ্ছে চেসিস। মানে অনেকে আমরা চেসিস বলেই চিনি, বাট চেসি এখান থেকে দেখবেন যে এই জায়গায় কোনো বাঁকা বা কোনো কাজ করা আছে কিনা। যদিও এটা যদি খোলা হয় তাহলে একটু বেশি বোঝা মানে ইজি, বাট তারপরেও এখান থেকে আপনি দেখে বুঝতে পারবেন যে
চেসি বাঁকা আছে কিনা, ঠিক আছে। এটা যদি বাঁকা হয়ে থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট যে হিস্ট্রিটা সেটা আপনি বুঝে গেলেন। কোনো পার্ট ভাঙ্গা বা ঘষা মাজা বা চেঞ্জ করা এইসব বিষয়গুলো দেখেন তাহলে ইটস ওকে। বাট তারপরেও যদি বুঝতে না পারেন, চেসি দেখলে কিন্তু বুঝতে পারবেন। চেসি যদি বাঁকা হয়ে যায় তাহলে তার মানে বিশাল বড় একটা মনে করেন যে খরচ আছে এবং বাইকের একটা মানে কী বলতে পারে মানে লাল দাগ আসলে পড়ে যায়। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার যে কসমেটিক পার্ট বা কী কী আসলে উপর থেকে দেখেই আপনি জিনিসটা বুঝতে পারবেন। এর পরের যে ধাপগুলো, আপনাকে বাইকটি স্টার্ট করে দেখতে হবে বাইকের ইঞ্জিনের সাউন্ড কেমন বা এক্সস্টের সাউন্ড কেমন, ঠিক আছে। বাইকটা আপনি মনে করেন যে একদম ঠান্ডা অবস্থায়, ইঞ্জিন ঠান্ডা অবস্থায় আপনি বাইকটা স্টার্ট করে দেখবেন, কারণ গরম ইঞ্জিন অনেক সময় মনে করেন যে বিভিন্ন টাইপের নয়েজ আসে। মানে স্টার্ট করে দেখাই তাহলে বুঝতে পারবেন বাইকটা এখনও ইঞ্জিনটা একদম ঠান্ডা, জাস্ট কয়েক কিলো চালিয়েছি। এই টাইপের ইঞ্জিন আপনি স্টার্ট করে দেখবেন যে কোনো টাইপের নকিং আওয়াজ আছে কিনা, বা মেটালের সাথে মেটাল ঘষা খেলে বা বাড়ি খেলে যেই সাউন্ডগুলো আসে এই সাউন্ডগুলো আছে কিনা। ওয়েল, দেখেন সাউন্ডটা দেখছেন, আরপিএম আইডেলে দেখবেন অ্যান্ড একবার রেপ করে দেখবেন। এভাবে বুঝবেন। অ্যান্ড তার অপর পাশে দেখবেন যে এক্সস্টের সাউন্ডের অবস্থা কেমন, কোনো টাইপের নকিং আওয়াজ আছে, কোনো টাইপের নকিং আওয়াজ নাই। এই হলো বিষয়। স্টার্ট করে দেখবেন ঠান্ডা ইঞ্জিন, একদম স্মুথ রান হওয়ার যেই মানে বিষয়টা, মানে একদম খুব খুব সাইলেন্টলি বোঝার চেষ্টা করবেন যে কোনো মানে আরপিএম আইডেলে এরকম স্টার্ট মানে অন করে রেখে দেখবেন যে কোনো টাইপের সাউন্ড আছে কিনা। দেখেন, দেখছেন একদম পারফেক্ট। তারপরের পয়েন্ট সেটা হলো দেখবেন ইঞ্জিন কোথাও থেকে ঘামে কি না। আচ্ছা, এইসব বিষয়গুলোতে যদি মানে দেখেন যে এই যে আপনার যেই মানে অয়েল ফিল্টার, তারপর এই পার্টসগুলোতে যদি ঘামে তাহলে বুঝবেন যে সেরকম কোনো প্রবলেম নেই। হয়তো বা মানে ক্লাচ প্লেট চেঞ্জ বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় মানে নাটটা লুজ হয়ে গেছে, এই টাইপের যদি হয়ে থাকে তাহলে সমস্যা নেই। বাট ইঞ্জিন হেড থেকে এখান থেকে যদি অয়েল লিক করে দ্যাট মিনস বুঝবেন যে আপনার বাইকের ইঞ্জিন খোলা হয়েছে, এটা ইস্যু আছে, ঠিক আছে। অভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরেই বাইকটা কেনার মানে প্রস্তুতি গ্রহণ করবেন, এর আগে না। খুবই শিওরলি দেখবেন ইঞ্জিন হেডে কোনো প্রবলেম আছে কি না, এই টাইপের এই ইঞ্জিন হেডে বা এই জায়গাগুলোতে দেখবেন। বা এই যে এখানে দেখবেন যে ইঞ্জিন হেডের কিন্তু দুইটা পার্ট আছে, ঠিক আছে। দেখবেন এখানে একটা স্লাইড একটা জয়েন্ট আছে, এই জয়েন্টে দেখবে কোনো টাইপের মানে গাম বা কোনো আঠা টাইপের কোনো কিছু মানে বের হয়ে আসছে কিনা, বা ইঞ্জিন অয়েল বের হয়ে আসছে কিনা, এই জিনিসগুলো ডেফিনেটলি চেক দিয়ে দেখবেন। খুবই সুন্দরভাবে প্রতিটা জায়গায় চেক করে দেখবেন, এই পাশ থেকে দেখবেন, এই পাশ থেকে মানে যেদিক দিয়ে দেখলে আপনি স্যাটিসফাইড হবেন সেই দিক দিয়ে বাইকের ইঞ্জিনটা চেক দেবেন, কারণ বাইকের ইঞ্জিনই হচ্ছে বাইকের হার্ট। স্টার্ট দিয়ে আপনি বাইকটা দেখবেন যে কোনো সাদা বা কালো ধোঁয়া দেয় কি না। ওয়েল, আমি বাইকটা আবার স্টার্ট করে দেখাচ্ছি। অ্যান্ড আপনি চেক করে দেখবেন যে বাইকের যেই এখান থেকে কোনো টাইপের ধোঁয়া আসছে কিনা, ঠিক আছে। 2-3 বার রেপ দিয়ে দেখবেন, দেখেন একদম ফুল ক্লিয়ার, কোনো টাইপের কোনো সাদা বা কালো ধোঁয়া কিন্তু মারছে না। দেখলেন এখানে একটা ধোঁয়াটা বোঝাই যাবে এখানে। এই হলো বিষয়। আর তারপর আরেকটা জিনিস বন্ধ করে দেখবেন, সেটা হলো বাইকের ইঞ্জিনে দেখবেন এই যে ফোঁটাগুলোতে আছে না, এই ফোঁটাগুলোতে চেক করে দেখবেন যেখানে কোনো টাইপের মানে কোনো অয়েলি কোনো বিষয় আছে কিনা। দেখবেন দেখবেন একদম পাউডারের মতো, আমার হাতে যেটা লাগছে এটা পুরো পাউডার। যদি কোনো অয়েলি কোনো বিষয় থাকে, কোনো টাইপের যদি অয়েল বুঝতে পারেন তাহলে বুঝবেন ডেফিনেটলি যে এই বাইকের মানে ইঞ্জিনের কাজ করা বাকি আছে, মানে ইঞ্জিনের কাজ করতে হবে। এই জিনিসগুলো খুবই মানে মাথা ঠান্ডা করে দেখবেন। এই বাইকের ইঞ্জিনের ম্যাক্সিমাম এই সাইডে দেখবেন একটা, আমি ছবি দিয়ে দিব, দেখবেন যে এখানে একটা ছোট্ট ইঞ্জিন অয়েল দেখার জন্য, যে কতটুকু ইঞ্জিন অয়েল আছে এখানে, মানে ইঞ্জিনের ক্যাপাসিটিটা চেক করার জন্য এখানে একটা গ্লাসের মতো থাকবে। দেখবেন এখানে যদি মানে দাগ থাকে একটা ওই গ্লাসের মধ্যে, ওই দাগটা যদি দেখবেন যে দাগ অনুযায়ী মনে করেন যে ইঞ্জিন অয়েল আছে, তাহলে ইটস ওকে, কোনো প্রবলেম হওয়ার কথা না। দ্যাট মিনস আপনার ইঞ্জিন অয়েল ঠিকঠাক আছে। মানে ইঞ্জিন অয়েল যদি কমা শুরু করে তাহলে এটা ওই বাইকের সমস্যা আছে, হ্যাঁ। আর এই টাইপের যেগুলো বাইক আছে সেটার ইঞ্জিন এখানে একটা নাটটা এই জায়গায় আছে, ওয়েল প্রচুর টাইট। আচ্ছা, আমি একটা পিকচার দিয়ে দেবো, ওই স্টিকের মধ্যে একটা লিমিটেড অ্যামাউন্টের দেখবেন যে একটা দাগ আছে, ওখানেও একটা দাগ আছে। ওখান পর্যন্ত যদি ইঞ্জিন অয়েলটা পায় দ্যাটস মিনস ইঞ্জিন অয়েল মানে প্রপারলি আছে, কোনো ইঞ্জিন অয়েল শর্ট হয়নি, ওকে, এই জিনিসটা। আর এর পরের লাস্ট অফ অল মানে 10 থেকে 15 হাজার বাইক
মানে চলা বাইক আসলে মানে এত কিছু দেখার প্রয়োজন হয় না, কারণ বাইকটা দেখেই বোঝা যায় যে কন্ডিশন কেমন না কেমন। আর একবার ইঞ্জিন স্টার্ট দিয়ে রেপ করলেই বোঝা যায়। তারপরেও আমি বলবো যে ইঞ্জিনের প্রতিটা নাট খুব ভালোভাবে চেক দিবেন। এই যে এই নাটগুলা থেকে শুরু করে এখানে এই নাটগুলা, প্রতিটা নাট খুবই ভালো মতো চেক দিবেন যে কোনো মানে নাট খোলা হয়েছিল কি না। খোলা হয়ে থাকলে ডেফিনেটলি বুঝতে পারবেন। যেমন এই এক্সেল নাট দেখেন আমার এখানে যে এইখানে যে খোলা হয়েছিল এটা, তার প্রমাণ হচ্ছে এখানে দেখবেন কিছু কিছু ছোটো ছোটো দাগ আছে, যেটা দিয়ে বোঝা যায় যে এই মানে এক্সেল নাটটা খোলা হয়েছে। অ্যান্ড এই জিনিসগুলো দেখবেন এখানে এই যে এই নাটগুলো দেখবেন, এই নাটগুলো দেখবেন, আরও ইঞ্জিনের মানে চতুর্পাশে নাটগুলো দেখবেন যে মানে খোলার কোনো দাগ বা কোনো স্পট বোঝা যায় কি না। যদি যায় জিনিসটা খুব ভালোভাবে চেক দিয়ে দেখবেন। অ্যান্ড মানে যার বাইক তাকে জিজ্ঞাসা করবেন যে বাইকটা খোলা হয়েছিল কি না, যদি খোলা হয়ে থাকে কেন খোলা হয়েছিল। ওকে, এই প্রপারলি এই জিনিসটা দেখবেন। আর এই তো এই জিনিসগুলো আসলে চেক দিলে 10-15 হাজার কিলো পর্যন্ত আপনি বাইকটা খুবই সুন্দরভাবেই নিতে পারবেন। বাট তারপর আমি বলে রাখি, বাইকটা অ্যাটলিস্ট একবার হলেও মানে আপনি বাইকটা চালাবেন, চালিয়ে দেখবেন যে বাইকের কন্ডিশন কেমন না কেমন। যখন আপনি বাইকটা চালাবেন অনেক কিছু বুঝবেন আপনি, ওকে, যদি আপনি এক্সপিরিয়েন্স রাইডার হয়ে থাকেন। আর এরপরে যে টিপসগুলো দিব সেটা হচ্ছে আপনার মানে 10-15 হাজার কিলো বাইক না, 20,000 কিলোর পরে যে বাইকগুলো আপনি কিনবেন সেগুলো টিপস আবার আলাদা। কারণ এই 10-15 হাজার বাইক মিটার টেম্পারিং যদি করা হয়ে থাকে তাহলে মানে ওরকম মনে করেন যে খুব বেশি ডিফারেন্সে মিটার টেম্পারিং করতে পারবে না। বাট আপনি যদি বুঝতে পারেন তারপরও আপনি 10-15 হাজার মিটার টেম্পারিংয়ে খুব ইজিলি বুঝতে পারবেন যে বাইকটা মিটার টেম্পারিং করা, ঠিক আছে। বাট 20,000 কিলো চলা বাইকে আপনি মিটার টেম্পারিংটা মানে বুঝতে পারবেন না। 2-3 হাজার কিলো যদি মানে মিটার টেম্পারিং করা দেয় তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আর 20,000, 25,000, 30,000 কিলো যদি চলে যায় তাহলে মিটার টেম্পারিং করলে তো আরোই বোঝা ডিফিকাল্ট। যেমন আমি যদি বলি যে 20,000, 25,000 কিলো চলা যে বাইকগুলো, মিটার দেখবেন না যে ওডো কত, আপনি এটা ভুলে যাবেন যে এটা ওডো কত দেওয়া হয়েছে। দেখবেন ওকে সেটা ঠিক আছে, বাট ওইটা বিলিভ করার কোনোই কারণ নেই যে মানে মিটার টেম্পারিং করা হয়নি, ঠিক আছে। কারণ সেকেন্ড হ্যান্ড বাইক যদি আপনার একদম খুব পরিচিত মানুষের কাছ থেকে না হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে ম্যাক্সিমাম দোকানেই মিটার টেম্পারিং করা হয়। ফার্স্ট অফ অল যেই টিপসটা আমি দিব সেটা হলো বাইকটা দেখবেন সাউন্ড দিয়ে, মানে যেগুলো আমি বলেছি সেগুলো তো অবশ্যই চেক দিবেন। তার সাথে সাথে দেখবেন যে বাইকের ওই নকিং আওয়াজ বা কোনো কিছু ম্যাক্সিমাম 20-25-30 হাজার কিলো চলা পরে বাইকের একটা সাউন্ড আসে, বা মানে যদি বাইকটা খুব রাফ টাফ চালানো হয় তার জিনিসটা বোঝা যায় যে বাইকের সাউন্ডটাই বোঝা যায়, ওকে। তারপরেও একটা জিনিস দেখবেন, বাইকটা চালাবেন অ্যান্ড ক্লাচ গিয়ার এই যে বিষয়গুলো আপনি দেখে নেবেন যে বাইকের স্পিড প্রপারলি উঠছে কিনা, ঠিক আছে। অ্যাটলিস্ট আমি বলবো যে বাইকের এই জিনিসটা দেখবেন যে এক গিয়ারে কত ওঠে, মানে এই যে স্পিডের যে বিষয়টা, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন যে স্পিডটা অরিজিনালি কেমন উঠছে না উঠছে, ঠিক আছে। অ্যান্ড বাইকটা কোনো দিকে টানছে কি না, বা এই জিনিসটা দেখার আগে দেখবেন আপনি বাইকটা চালাবেন, অ্যান্ড চালানোর পরে জাস্ট হাতটা ছেড়ে দেবেন, দেখবেন যে বাইকটা কোনো দিকে টানছে কি না। এটাই হচ্ছে দেখার সব থেকে বেস্ট ওয়ে। টানে কোনো পাশে তাহলে দেখবেন কেন টানছে, ঠিক আছে। টানারও কিন্তু অনেক কারণ হয়ে থাকে। মনে করেন যে এখানে বল রেসার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বল রেসারের কারণে বাইকের এক পাশে টানতে পারে, অথবা যদি হ্যান্ডেল বাঁকা হয়ে থাকে সেটার কারণে আপনার এক পাশে টানতে পারে। তো অ্যাক্সিডেন্টের কারণে যদি চেসি বাঁকা হয়ে থাকে তাহলেও আপনি বুঝতে পারবেন যে বাইকের একদিক দিয়ে টানছে। সো ওইটা ফিগার আউট করবেন যে বাইকটার এক পাশে টানার কারণটা কি, ওকে। বাইক কেনার আগে অবশ্যই দেখবেন চেসি নাম্বার আর যে ইঞ্জিন নাম্বারটা এটা প্রপার আছে কিনা। আমি আপনাদেরকে দেখাই, চেসি নাম্বার আপনি বাইকের এই জায়গায় কোনো এক জায়গায় পেয়ে যাবেন। এই পাশে নাই মনে হয়, ও পাশে আছে। আপনাদের আমি চেক করে দেখাই খোদাই করা আছে কিনা। অনেক সময় দেখবেন যে এটা মানে স্মুথ হয়ে থাকবে, হাতে লাগছে কিনা এই জিনিসটা দেখবেন চেসিস নাম্বারে, ঠিক আছে। অ্যান্ড লাস্ট অফ অল দেখবেন যে বাইকের সাসপেনশন সব কিছু ঠিক আছে না, কোনো জায়গায় অয়েল লিক করছে কি না বা কি, এই বিষয়গুলো দেখবেন। আসলে ছোটোখাটো কিছু প্রবলেম থাকতে পারে। একটা জিনিস দেখবেন যে সাসপেনশন এখান থেকে বাঁকা আছে কিনা, এই জিনিসটা দেখবেন। হয়ে থাকে তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন একটু ভালো করে দেখলেই যে সাসপেনশন কোনো দিক দিয়ে বাঁকা আছে কিনা। এই হলো বিষয়, ওকে। আর আরও ছোটোখাটো কিছু বিষয় আছে যেটা আপনারা দেখলে এখন হয়তো আমার মনে পড়ছে না, বাট আপনি যদি মানে স্বচক্ষে দেখেন তাহলে, একজন অভিজ্ঞ মানুষ যদি স্বচক্ষে দেখে তাহলে খুব ইজিলি বুঝতে পারবে। আদার্স কসমেটিক পার্টস না চেঞ্জ করে নেওয়াই যায়। এটা বাইকটা কেনার পরে আপনার সার্ভিসিং করার পর কেমন কি খরচ আসবে এই জিনিসটা দেখবেন যে বাইকের ওই কেনার সময় কিন্তু বাইকের প্রাইসের সাথে ওই মানে সার্ভিসিং কস্টটা অ্যাড করে নেবেন, তাহলে আপনার বাইকের যে প্রাইসটা আপনি বুঝতে পারবেন, এবং বাইকটা ইনস্ট্যান্টলি মানে ঠিক করার পর কেমন আপনার প্রাইস আসতে পারে এই জিনিসটাও আপনি
খুব ভালো মতো দেখতে পারবেন, ঠিক আছে। আর মানে 20,000-এর উপরের কথা বলছি, যদি এই টাইপের বাইক হয়ে থাকে তাহলে দেখবেন যে বাইকের খরচ কেমন, বাইকের ইঞ্জিনের কোনো কাজ আছে কিনা। যদি মেজর কোনো ইঞ্জিনের কাজ করার যদি থেকে থাকে তাহলে আমি সাজেস্ট করবো যে ওই বাইকটা না কেনার জন্য, কারণ আলটিমেটলি ইঞ্জিনের কাজ মানে যদি করার থাকে কত কাজ করতে হবে বা কেমন খরচ পড়বে এটা মানে আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট। একজন টেকনিশিয়ানের কাছে গিয়েও আপনি হয়তো বা বুঝতে পারবেন না, কারণ একজন টেকনিশিয়ান বাইকটা ইঞ্জিনটা খোলার পরে তারপর দেখবেন যে বলতে পারছে যে এত এত টাকা লাগবে। অ্যান্ড এর বাইক কিনছেন কম দামে পাচ্ছেন, পরবর্তীতে ইঞ্জিনের কাজ করতে হবে, আপনাকে বলছে যে না কয়েক হাজার টাকা খরচ করলেই হয়তো বা বাইকের ইঞ্জিনটা ঠিক হয়ে যাবে। আপনি ওটাও বিশ্বাস করবেন না। ওই টাইপের বাইক কেনার জন্য আমি মানে সাজেস্ট করবো না, কারণ ওই টাইপের বাইকের অনেক ঝামেলা পোহাতে হয়। পরামর্শ থাকবে যে বাইকের পেপারস অন্যান্য যে বিষয় কাগজপাতির যে বিষয়গুলো এটাও ভালো মতো চেক করে নেবেন। আর স্পেসিফিকলি যদি কাগজপাতি নিয়ে যদি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য কী কী লাগে না লাগে কী কী চেক করে নিতে হয় এটা যদি জানতে চান, সো আমি নেক্সটে স্পেসিফিকলি এটা আলাদা করে একটা ভিডিও তো বানানোর ট্রাই করবো, ঠিক আছে। সো এখন বৃষ্টি আসছে, আর কথা না বাড়াই, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওর পার্ট যদি কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা হিট করে দেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইট সেফ, বি সেফ, আসসালামু আলাইকুম, বাই বাই, ইয়ো।